আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমরা 32তম বিসিএসের প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। তো প্রথম প্রশ্নটা এখানে, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এক্সট্রিম ফোর। এক্সট্রিম ফোরের শব্দের সমার্থক শব্দ কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। এক্সট্রিম ফোর অর্থ এখানে পূর্ব প্রস্তুতিহীন, প্ল্যান অর্থ এখানে কি পরিকল্পিত, এবং ইমপ্রোভাইজ এর অর্থ হচ্ছে যে তাৎক্ষণিকভাবে উদ্ভাবন বা প্রস্তুত করা। ইমপ্রোভাইজ। ইমপ্রম্পটিউ, এই ইমপ্রম্পটিউ অর্থটা কিন্তু পূর্ব প্রস্তুতিহীন। ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, তাহলে এখানে এক্সটেম্পোর আর ইমপ্রম্পটিউ অর্থ তাৎক্ষণিক বা পূর্ব প্রস্তুতিহীন, এটাই কিন্তু হবে এখানে। ইমপ্রম্পটিউ এবং এক্সটেম্পোর অর্থ হচ্ছে যেটা পূর্ব প্রস্তুতিহীন, এটাই হবে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড মিনাসিং? মিনাসিং অর্থ যেটা ভীতিকর। মিনাসিং অর্থ যদি ভীতিকর হয় তাহলে এটার অর্থ কোনটা যায় এখানে? মিনাসিং, ইনকারেজিং, উৎসাহ দেওয়া। অ্যালার্মিং যেটা ভীতিকর, অ্যালার্মিং শব্দটার অর্থ কিন্তু এখানে ভীতিকর, তাহলে এটাই হবে। প্রমিজিং কোনো কিছু প্রতিজ্ঞা রাখা, প্রতিজ্ঞা করা, এরকম। অ্যাসপিশাস, এই অ্যাসপিশাস অর্থ হচ্ছে কোনো কিছু শুভ বা নিজের অনুকূলে, সেটাই হচ্ছে অ্যাসপিশাস। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর অবলাইজ। অবলাইজের বিপরীত শব্দটা কি? অবলাইজ অর্থ কি? এই অবলাইজ শব্দ অর্থে কোনো কিছু মান্য করা, কোনো কিছু মান্য করা বা কারো উপকারে আসা বা কারো আবদার রাখা, সেটাই অর্থ। বা কারোর উপকারে আসা বা কোনো কিছু মঞ্জুর করা, এই অর্থ। তো অবলাইজ অর্থ যদি এটা হয় তো বাইন্ড, বাইন্ড, BIND, বাইন্ড শব্দটার অর্থ কি? এখানে বাইন্ড অর্থ বাধা। আর রিকোয়ার মানে প্রয়োজন হওয়া। বদার মানে কোনো বিরক্ত করা বা জ্বালাতন করা। সেনসিউর অর্থ সমালোচনা করা। তো সেনসিউর অর্থ যদি এখানে সমালোচনা হয় তো অবলাইজ মানে বলছে যে কোনো কিছু বাধ্য করা, অনুগ্রহ করা, তাহলে বিপরীত শব্দটা কিন্তু এখানে বদারই হবে। বদার অর্থ কি? কোনো কিছু বিরক্ত করা, বিরক্ত করা বা কারো উপকারে না আসা। তাহলে এখানে এই বদার শব্দটাই কারেক্ট, এর অবলাইজের বিপরীত। কয়টা সিনিক্যাল। সিনিক্যাল শব্দটার অর্থটা কি? দেখেন, সিনিক্যাল মানে নৈরাশ্যবাদী। সিনিক্যাল শব্দের অর্থটা হচ্ছে নৈরাশ্যবাদী বা অবিশ্বাসী, যে কোনো কিছুতে বিশ্বাস করে না, সেই হচ্ছে সিনিক্যাল বা নৈরাশ্যবাদী। তো এখানে আছে পিসিমিস্টিক যেটা হচ্ছে যে হতাশাপ্রবণ। পিসিমিস্টিক অর্থ হতাশাপ্রবণ। গালিবল অর্থ অতি বিশ্বাস প্রবণ হচ্ছে গালিবল। ইকুইভোকাল, এই ইকুইভোকাল শব্দটার অর্থ হচ্ছে দ্ব্যর্থবোধক মানে কি? যে শব্দের দুই ধরনের অর্থ থাকে সেটা হচ্ছে ইকুইভোকাল অর্থ কি? দ্ব্যর্থবোধক, যেটার দুইটা অর্থ থাকে, একই শব্দ কিন্তু দুই ধরনের অর্থ বোঝা যায়, এটাই হচ্ছে ইকুইভোকাল। এটা গসে লিবারাল। এই লিবারাল শব্দের অর্থ যেটা উদার, তো উদার অর্থ হচ্ছে লিবারাল শব্দের অর্থ কি? উদার। তাহলে এখানে সিনিক্যাল অর্থ আমরা বলছিলাম যে সিনিক্যাল মানে নৈরাশ্যবাদী বা অবিশ্বাসী। তো এখানে গালিবল অর্থ কি? আত্মবিশ্বাস প্রবণ। তো দেখেন, আমার এখানে যে অ্যান্টোনিম খোঁজ করতে হবে, এটা সিনিক্যালের অ্যান্টোনিম কোনটা। তো সিনিক্যালের অ্যান্টোনিম কিন্তু এখানে গালিবলটাই হতে পারে, যে হচ্ছে আত্মবিশ্বাস বা অতি বিশ্বাস প্রবণ। আর সিনিক্যাল যে নৈরাশ্যবাদী, যে কোনো কিছুতে বিশ্বাস করে না, অবিশ্বাসী, তাহলে এটা হচ্ছে অবিশ্বাসী। আর গালিবল অর্থ হচ্ছে আত্মবিশ্বাস প্রবণ। গালিবলটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স। নিচে সঠিক কি করতে হবে? চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স। তার তো এখানে বলছে যে এই যে আমার এখানে একটা লাইন দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটার সাথে নিচের কোন সেন্টেন্সটা মিল আছে সেটা কিন্তু আমার এখানে জানতে চাওয়া হয়েছে। তো দেখেন, উই ওয়ার নো মোর সারপ্রাইজড দ্যান রহমান, এর অর্থটা কি? যে আমরা রহমান হচ্ছে বেশি বিস্মিত ছিলাম না। আমরা ছিলাম না। আমরা বিস্মিত ছিলাম না। উই আর নো মোর সারপ্রাইজড
আমরা বিস্মিত ছিলাম না দেন রহমানের চেয়ে, অর্থাৎ যে আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না। এই নো মোর সারপ্রাইজড মানে বেশি বিস্মিত ছিলাম না দেন রহমানের থেকে। তাহলে এটার অর্থ কোনটা যায়, যে উই ওয়ার লেস সারপ্রাইজ দেন রহমান, আমরা রহমানের চেয়ে কম বিস্মিত ছিলাম। নো, দেখেন এখানে এই শব্দটা তারা বোঝাচ্ছে যে আমরা যে রহমান যেমন সারপ্রাইজ ছিল আমরাও অবশ্যই সেরকমই কি ছিলাম, সারপ্রাইজ ছিলাম, সেটা বোঝাচ্ছে। তো এইটা দ্বারা কিন্তু এখানে এই সেন্টেন্সটাই কারেক্ট, যে উই ওয়ার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান, অর্থাৎ আমরা এত বিস্মিত ছিলাম যে রহমানের মতো, অর্থাৎ রহমান যতটুকু বিস্মিত হয়েছিল আমরাও কিন্তু সেভাবে বিস্মিত হয়েছিলাম। তো দেখেন এটা হচ্ছে একটা ডিগ্রি এর পজিটিভ ফর্ম। তো ডিগ্রি এর পজিটিভ ফর্মটা এখানে মূলত ব্যবহার হয়েছে, আর এখানে ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, কিন্তু অর্থটা কিন্তু একই, শুধু গ্রামারের বা ব্যাকরণের চেঞ্জ। তো এটাই এখানে কারেক্ট অর্থ অনুযায়ী। দেখেন নট অনস হ্যাজ আওয়ার নেইবার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। এই নট অনস মানে কি, একবারও আমাদের প্রতিবেশী তাদের বাড়িতে আমন্ত্রণ করেনি। তার অর্থ দেখেন, তাহলে এটার সাথে কোনটা মিল যায় এখানে, যে আমাদের প্রতিবেশীরা আমাদের একটা বারও আমাদের আমন্ত্রণ করেনি। তো এখানে তার অর্থ এটাই বোঝাচ্ছে যে আমাদের প্রতিবেশীরা আমাদের কখনো আমন্ত্রণ করেনি এই সেন্টেন্সটার দ্বারা। তো একমাত্র খ নম্বরটাই এই ভাব প্রকাশ করে, যে আওয়ার নেইবার হ্যাজ নেভার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস, আমাদের প্রতিবেশীরা তাদের বাড়িতে কখনো আমন্ত্রণ করেনি। আওয়ার নেইবার হ্যাজ নেভার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস, আমাদের প্রতিবেশীরা কখনো আমাদেরকে তাদের বাড়ি আমন্ত্রণ করেনি, এটার অর্থের সাথে এটাই যায়। চুজ এ সুইটেবল ওয়ার্ড অর ফ্রেজ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, কোন সেন্টেন্সটাই সঠিক শূন্যস্থানটা পূরণ হবে। ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ভিজিট দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড, অর্থাৎ এখানে দেখেন ট্রাভেলার্স বলছে যে ভ্রমণকারীরা বা পর্যটকদের ড্যাশ দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স। তো এখানে এই যে ট্রাভেলার্স ড্যাশ আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স, অর্থাৎ এটা দ্বারা এখানে আমরা যেটা বুঝলাম যে ভ্রমণকারীদের আগেই তাদের সংরক্ষণ বা রিজার্ভেশন করে নেওয়া ভালো। ইফ দে ওয়ান্ট টু ভিজিট সেন্ট মার্টিন আইল্যান্ডস, যদি তারা সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে চায়। তো দেখেন কোনো কিছু যেটা করা ভালো হবে, তো এই অর্থে আমরা কিন্তু এই হ্যাড বেটার গেট এটা ইউজ করি। হ্যাড বেটার গেট এটাই হচ্ছে একটা ফ্রেজ। তো এটাই ব্যবহার হবে, যে ট্রাভেলার্স হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশন ওয়েল, ভ্রমণকারীদের তাদের সংরক্ষণ করে নেওয়া ভালো। ইফ দে ওয়ান্ট টু ভিজিট দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড, অর্থাৎ তারা যদি সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে চায়। আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড অর ক্যান্ড ড্যাশ ফর লেটার কনজামশন। তো এখানে এই যে আনসারটা কি হবে এইটা জানার আগে আমরা আগে এই সেন্টেন্সটার অর্থটা করার চেষ্টা করি, যে আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড, অর্থাৎ খাবার শুকানো অর ক্যান্ড বা ক্যান করার পরে। এখানে ক্যান্ড অর্থ কিন্তু যেটা কোনো খাবার যাতে নষ্ট না হয়, সেটা কোনো টিনের কোনো বক্স বা এই জাতীয় কোনো কিছুর মধ্যে সংরক্ষণ করা, আটকে রেখে যেটা খাবার দীর্ঘদিন থাকে, এটাই হচ্ছে ক্যান্ড। তো বলছে যে আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড, খাদ্য শুকানোর পরে, ওর ক্যান্ড অথবা ক্যান করার পরে, ড্যাশ ফর লেটার কনজামশন। দেখেন এই যে প্রথম ক্লজটা এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে এই যে প্রথম ক্লজটা এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এটা কিন্তু কোনো একটা ক্লজের পরে নির্ভরশীল। তো সেইটা কিন্তু এখানে, এবং
এই যে আফটার প্রথমে বসে এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে কাজ করছে। তাহলে এই পরবর্তী যে সেন্টেন্সটা আছে এখানে কিন্তু আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ দরকার হবে, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ক্লজ দরকার হবে যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তো সেই নিয়ম অনুযায়ী যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন প্রথম সেন্টেন্সটা আছে যে ইট শুড বি স্টোরড, অর্থাৎ এটা কি করা উচিত? স্টোর, জমা করা উচিত বা সংরক্ষণ করা উচিত। এটা সংরক্ষণ করা উচিত ফর লেটার কনজামশন। তো এখানে যেটা অর্থটা আছে যে ইট শুড বি স্টোরড ফর লেটার কনজামশন, যে এটি স্টোর সংরক্ষণ করা উচিত ফর লেটার কনজামশন, পরবর্তী খাওয়ার জন্য বা ভোগ করার জন্য। এখানে এই যে কনজামশন, এই কনজামশন শব্দের অর্থটা কিন্তু যে খাওয়া বা ভোগ করা, এটা কিন্তু নাউন। তাহলে ফর লেটার কনজামশন মানে কি? পরবর্তীতে এটা খাওয়া বা ভোগ করার জন্য এটা সংরক্ষণ করা উচিত। তো দেখেন এখানে এই যে ইট শুড বি স্টোরড, এটা কিন্তু একটা প্যাসিভ ফর্মে আছে। এখানে সাবজেক্ট এই যে ফুডের পরিবর্তে আমরা ইট হিসেবে ব্যবহার করছি, তো তার কারণে কিন্তু এখানে ইট শুড বি স্টোরড হবে, এটা প্যাসিভ ফর্ম হবে। তো এটাই হবে কারেক্ট। এবং বাকিগুলো কেন হবে না সেটার ব্যাখ্যা দেখেন, যে দ্যাট ইট শুড বি স্টোর, দ্যাট ইট শুড বি স্টোর বলে আসলে এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এখানে দ্যাট বসছে, তারপর এখানে আবার ইট বসছে, এটা আসলে হয় না। এখানে এই দ্যাট ইট শুড বি স্টোর এটা ব্যবহার অপ্রচলিত। এটা ব্যবহারের কারণে বাক্যের অর্থটা অস্পষ্ট, মানে ক্লিয়ার না। তো এর কারণে কিন্তু এটা এখানে হবে না। পরটা আছে শুড বি স্টোর, এই শুড বি স্টোর এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, অবশ্যই কিন্তু এখানে একটা সাবজেক্ট থাকতে হবে। আচ্ছা, ঘ নম্বর আছে যে হুইচ শুড বি স্টোর। তো হুইচ শুড বি স্টোর, হুইচ এখানে রিলেটিভ প্রোনাউনটা যদি আমরা বসাতে চাই তাহলে এখানে এর আগে কিন্তু অবশ্যই একটা নাউন প্রয়োজন ছিল, কিন্তু সেটা কিন্তু নাই। এর কারণে হুইচ শুড বি স্টোর এটা হবে না, এজন্য এটাও কি ইনকারেক্ট। Number 46, যে choose the word or phrase that best retains the meaning of the underlined word or phrase in the given sentence. Despite being a brilliant scientist, একজন মেধাবী বিজ্ঞানী হওয়া সত্ত্বেও he does not seem, তার মনে হয় না, to dash get his ideas across. তো এখানে এই যে গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, এই গেট হিজ আইডিয়াস অ্যাক্রস অর্থ যে নিজের ধারণাটাকে অন্যকে যে বোঝানোর যে ক্ষমতা, অ্যাবিলিটি, সেটা হচ্ছে বিষয়। যে টু গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, নিজের ধারণাটাকে অন্যকে বোঝানো। তো এটাকেই মূলত গেট হিজ আইডিয়াস অ্যাক্রস বলে। তো এটার অর্থ নেই একমাত্র, তাহলে এখানে অর্থটা কি বলছে? যে হি ডাজ নট সিম, তার মনে হয় না, টু গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, সে তার নিজের ধারণাটাকে অন্যকে বোঝাতে পারে। তো মেক হিজ আইডিয়াস আন্ডারস্টুড, অর্থাৎ তার নিজের তার ধারণাটাকে বোঝানো। তো এটা কিন্তু এটাই অর্থ হয়, এজন্য এটাই কিন্তু কারেক্ট। আচ্ছা, গেট হিজ আইডিয়াস ডাউন পটের অর্থটা কি? অর্থ তার ধারণাগুলো যেটা পুরোপুরি মুখস্থ বা নিখুঁতভাবে জানা। তো এটা হবে না, এটা ইনকারেক্ট। সামারাইজ হিজ আইডিয়াস, তার ধারণাগুলো সংক্ষিপ্ত করা, এটা হবে না। পুট টুগেদার ইজ আইডিয়াস, যেটা ধারণাগুলো গুছিয়ে তৈরি করা, এটাও হবে না। তাহলে গেট ইজ আইডিয়াস অ্যাক্রস অর্থ কি? যে নিজের ধারণাটাকে বোঝানোর যে এবিলিটি বা ক্ষমতা, সেটা হচ্ছে গেট ইজ আইডিয়াস অ্যাক্রস। অর্থাৎ টু মেক হিজ আইডিয়াস আন্ডারস্ট্যান্ড, তার আন্ডারস্টুড, তার ধারণাটাকে বোঝানো। হোয়াট মে বি কনসিডার কোর্টিয়াস ইন অন কালচার মে বি অ্যারোগ্যান্ট ইন অ্যানাদার, তাই না? এখানে বলছে এই কোর্টিয়াস মানে কি? ভদ্র বা মার্জিত। যে হোয়াট মে বি কনসিডার্ড, যেটাকে বিবেচনা করা হয় কোর্টিয়াস ইন ওয়ান কালচার, একটা সংস্কৃতিতে যেটাকে কোর্টিয়াস
ভদ্র বা মার্জিত মনে হয়, মে বি অ্যারোগান্ট ইন অ্যানোদার। এই অ্যারোগান্ট তো এখানে দেখেন এই যে একটা সংস্কৃতিতে যেটা খুব যেটা কি বলা যায়, যেটা একটা সংস্কৃতিতে খুব মার্জিত মনে হয় বা ভদ্র মনে হয়, মেবি কর্টিয়াস ইন অন কালচার, মেবি অ্যারোগান্ট ইন অ্যানোদার, অর্থাৎ অন্য সংস্কৃতি সেটাতে ঔদ্ধত্যপূর্ণ মনে হতে পারে। এই দেখেন এই অ্যারোগান্ট মানে যেটা ঔদ্ধত্যপূর্ণ, এটা যদি আমি সহজভাবে বলি, মানে বিষয়টা হচ্ছে নিজেকে অনেক দাম্ভিক ভাবা, অনেক বেশি অহংকারী ভাবা। তো এই অ্যারোগান্ট শব্দের অর্থটা হচ্ছে এটাই, যে সব জানতা শমসের এরকম টাইপের লোক বা দাম্ভিক, অ্যারোগান্ট দ্বারা এটাই বোঝায়। তো একটা সংস্কৃতি যেটাকে খুব ভদ্র বা মার্জিত মনে হতে পারে, অন্য সংস্কৃতি সেটাকে খুব দাম্ভিকতা মনে হতে পারে। তো ফিল্মসি শব্দটার অর্থ কি? ফিল্মসি যেটা হালকা পাতলা বা ফিনফিনে, আর খোর্স এর অর্থ হচ্ছে মোটা বা অমার্জিত, খোর্স। আর গ্রাসিয়াস, গ্রাসিয়াস অর্থ সদয়। আর ফ্রেন্ডলি মানে কি? বন্ধুসুলভ। তাহলে এখানে এই যে কর্টিয়াস মানে সদয় বা মার্জিত, ভদ্র বা মার্জিত, তাহলে এটার সাথে গ্রাসিয়াস শব্দটাই কারেক্ট, সদয়। গ্রাসিয়াস মানেও সদয়, আর কর্টিয়াস মানেও কিন্তু সদয় বা মার্জিত। আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রেজ ইন্ডিকেটেড বাই 1, 2, 3 or 4 ইন দ্য ফলোয়িং। আচ্ছা, সঠিক ফ্রেজ কোনটা হবে দেখি। ফ্রেজ বা ওয়ার্ড, এভরি ম্যান অর ওম্যান শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। অর্থাৎ দেখেন এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, যে প্রত্যেক পুরুষ বা মহিলাদের উচিত ভোট, প্রত্যেক নারী বা পুরুষদের ভোট দেওয়া উচিত ফর দ্য ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটদের জন্য, অফ দেয়ার চয়েস, অফ দেয়ার চয়েস। দেখেন এইখানে যে ভুলটা করছে, যে অফ দেয়ার চয়েস মানে তাদের পছন্দ অনুযায়ী, কিন্তু সামান্য ভুল, এটা ধরা অনেক সময় গ্রামার ভালো না বুঝলে এটা ভুল হওয়াটাই স্বাভাবিক। যেমন দেখেন এখানে যে এভরি ম্যান আর ওম্যান, মানে এখানে কিন্তু আলাদা করা হচ্ছে, আলাদা করে প্রত্যেককে আলাদা করে বোঝানো হচ্ছে, যে এভরি ম্যান আর ওম্যান, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ বা নারীদের আলাদা করে বোঝানো হচ্ছে। এই কারণে এখানে যে দেয়ার আছে, তো ম্যান এর ক্ষেত্রে আমরা এর যে অবজেক্ট সেটা আমরা কি ব্যবহার করি? আমরা হিজ ব্যবহার করি। ঠিক এখানে হিজ অবলিক কী হবে? হার হবে। এইটাই কিন্তু এখানে কারেক্ট। তাহলে এখানে ভুল কোনটা? এখানে হচ্ছে এই যে দেয়ার আছে না, এটাই কিন্তু ভুল। আমার প্রশ্ন ছিল কিন্তু যে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ার্ড, তাহলে এখানে এই যে দেয়ারের পরিবর্তে আমার এখানে কারেক্ট হবে হিজ অবলিক হার, তাহলে এটাই দেয়ারটাই হচ্ছে ইনকারেক্ট। Identify the incorrect word or phrase indicated by 1, 2, 3 or 4 in the following sentence. আচ্ছা, নিচেরটাও আমার ইনকারেক্ট শব্দটা বের করতে হবে। যেমন a doctor may be able to diagnose a problem perfect, diagnose a problem perfect, but he may not able to find a drug to which the patient will respond. তো এখানে আমরা প্রথমে বাংলা অর্থটা সুন্দরভাবে করে নিই, যে এ ডক্টর মে বি এবল, একজন ডক্টর সক্ষম হতে পারে টু ডায়াগনোজ এ প্রবলেম, একটা সমস্যা খুঁজে বের করতে। টু ডায়াগনোজ এ প্রবলেম, একটি সমস্যা নিখুঁতভাবে খুঁজে বের করতে। দেখেন এই যে পারফেক্ট আছে না, তাহলে ডায়াগনোজ এ প্রবলেম পারফেক্টলি, এই পারফেক্টলি দ্বারাই কিন্তু নিখুঁতভাবে বোঝায়, ভুল ধরাই পড়ছে যেটাই ভুল।
তো একজন ডাক্তার নিখুঁতভাবে একটা সমস্যা পারফেক্টলি নিখুঁতভাবে খুঁজে বের করতে পারে, বাট কিন্তু ই মে নট বি এবল, কিন্তু সে সক্ষম না হতে পারে টু ফাইন্ড এ ড্রাগ, এমন কোনো ঔষধ খুঁজে নাও পেতে পারে, টু হুইচ, যেটি দ্য প্যাশন উইল রেসপন্ড, রুগী যেটিতে সাড়া দিবে। তার মানে কি, এই রুগী যেটিতে সাড়া দিবে মানে যে ঔষধটা রুগীর জন্য কার্যকর হবে সেটা বোঝাচ্ছে। তার মানে একজন ডক্টর সঠিকভাবে একটা সমস্যা খুঁজে বের করতে পারে, কিন্তু সে এমনই একটা ঔষধ খুঁজে নাও পেতে পারে যেটা রুগীর জন্য কার্যকর হবে, সেটা বোঝাচ্ছে। তো এখানে দেখেন প্রথম টু ডায়াগনোস ঠিক আছে, এখানে এই ব্যবহারটা ঠিকই আছে। এখানে মে বি অ্যাবল আছে, তো অ্যাবলের পরে টু হিসেবে ব্যবহার করছে, অ্যাবল টু, এটা ঠিক আছে। পরটা হচ্ছে পারফেক্ট, কিন্তু এটার অ্যাডভার্ব হবে পারফেক্টলি, এটাই হচ্ছে ইনকারেক্ট। তো ইনকারেক্টটা আমরা এখানে রেড মার্ক করলাম। বাট হি মে নট অ্যাবল টু ফাইন্ড এ ড্রাগ, কিন্তু সে একটা ঔষধ খুঁজে নাও পেতে পারে, টু হুইচ, যেটিতে দ্য প্যাশন উইল রেসপন্ড, যেটি রুগীর প্রতি কার্যকর হবে বা রুগী উত্তর দেবে বা সাড়া দিবে, তার মানে কার্যকর হবে। তাহলে এখানে আমার পারফেক্টলিটাই কিন্তু ভুল। তো এখানে আমরা অর্থগুলো করার চেষ্টা করি, তাহলে ইনকারেক্টটা আমরা খুঁজে বের করব। যে অ্যাকর্ডিং টু এক্সপার্টস, অভিজ্ঞদের মতে, এ গুড ওয়ে, একটা ভালো উপায়, টু ইমপ্রুভ লিসেনিং স্কিলস, শ্রবণ দক্ষতা বৃদ্ধি করার ভালো উপায়, ইজ, হয়, বাই ড্যাশ টেলিভিশন, বাই ওয়াচ। দেখেন এখানে এই যে বাই আছে, এরপরে ওয়াচ, তো বাই হচ্ছে প্রিপজিশন, এরপরে ওয়াচের সাথে কী হবে, ওয়াচিং হবে। প্রিপজিশন থাকার কারণে এরপরে আইএনজি যোগ হবে। প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে সেটার স্বাভাবিক এটা আইএনজি ফর্ম যুক্ত হয়। তো এখানে বাই ওয়াচিং টেলিভিশন, তাহলে উপায় হলো শ্রবণ দক্ষতাকে উন্নত করার জন্য বাই ওয়াচিং টেলিভিশন দেখে, স্পেশালি বিশেষ করে নিউজ অ্যান্ড ডকুমেন্টারিজ, অর্থাৎ বিশেষ করে টেলিভিশন সংবাদ এবং প্রামাণ্যচিত্র। বিশেষ করে বাই ওয়াচিং টেলিভিশন দেখে, স্পেশালি নিউজ, টেলিভিশনে কি দেখে, সংবাদ অ্যান্ড ডকুমেন্টারিজ এবং প্রামাণ্যচিত্র দেখে তারা কি করতে পারে, লিসেনিং দক্ষতাকে বৃদ্ধি করতে পারে। তাহলে এখানে ইনকারেক্ট হচ্ছে যে ওয়াচ শব্দটা এখানে ইনকারেক্ট, ওয়াচ থেকে সঠিক হবে হচ্ছে ওয়াচিং, এই যে ওয়াচটা হচ্ছে ইনকারেক্ট। Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair. নিচের জোড়ার সাথে কোনটা মিল আছে সেইটা রিলেশনশিপ, সম্পর্ক, যেটা একই ধরনের সম্পর্ক বোঝায় বা ওই ক্যাটাগরি। যেমন দেখেন ওয়ার্ডস মানে কি, শব্দগুলো। তো এখানে রাইটার কি করে, শব্দ ব্যবহার করে, বিভিন্ন শব্দ। তো রাইটার যদি শব্দ ব্যবহার করে, পরেরটা কি আছে, লজ মানে যেটা আইন, বিভিন্ন আইন। আর পুলিশম্যান আছে। পরটা হচ্ছে বাটার, বেকার। চক কে করে, ব্ল্যাকবোর্ড। আচ্ছা, জয় হচ্ছে ইমোশন। তো এখানে দেখেন লজ হচ্ছে পুলিশম্যান কি করে, আইন ব্যবহার করে। আর বাটার হচ্ছে বেকার, তার মানে যে আর কি। এখানে দেখেন যে ওয়ার্ডস রাইটার, একজন লেখক কি করে, রাইটার মানে কি, লেখক। একজন লেখক হচ্ছে তার কাছ থেকে ওয়ার্ডস, বিভিন্ন ধরনের শব্দগুলো ব্যবহার করা। ভালো করে বুঝবেন, আমি বিষয়টা বলছি যে একজন লেখকের কাজ কি থাকে, শব্দগুলো ব্যবহার করা। ঠিক একইভাবে একজন যে পুলিশম্যান কি করে, পুলিশম্যান আইন প্রয়োগ করে, কিন্তু সে আইন কি করে, প্রয়োগ করতে পারে। তো একজন রাইটার সে ওয়ার্ডস ব্যবহার করে কি করে, বিভিন্ন ধরনের লেখা সে তৈরি করে, কিন্তু পুলিশম্যান কি আইন তৈরি করে, তৈরি করে না, উনি প্রয়োগ করে। বেকার, একজন যে রাঁধুনি বা যে বেকারি শিল্পের যে একজন কর্মচারী, সে কি করে,
এই বিভিন্ন মাখন ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ফুড আইটেম তিনি কি করে, তৈরি করে। তারপর আছে যে চক, ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড চক কি করে, এখানে তেমন কিছু দেয়া নাই। জয় ইমোশন, আনন্দ, জয় আনন্দ, ইমোশন আবেগ। তাহলে এখানে এই যে ঠিক একইভাবে যেমন একজন রাইটার কি করে বিভিন্ন শব্দগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের লেখা তৈরি করে, ঠিক একইভাবে একজন বেকার, একজন বেকারি শিল্পের কর্মচারী বা রন্ধনশীল রাঁধুনি, সে কী করে, এই বাটার মাখন ব্যবহার করে বিভিন্ন ধরনের ফুড আইটেম তৈরি করে। এটাই কারেক্ট। আচ্ছা, পরেরটা দেখি যে প্যাট্রন সাপোর্ট। এই প্যাট্রন অর্থ হচ্ছে কোনো কিছু পৃষ্ঠপোষক, আর সাপোর্ট সমর্থন করা। তাহলে প্যাট্রন সাপোর্ট পৃষ্ঠপোষক, আর একটা হচ্ছে সমর্থন দেয়া। তাহলে এটার সাথে আমরা কোনটা কারেক্ট করতে পারি? এই স্পাউস মানে স্বামী স্ত্রী, ডিভোর্স হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। আর্টিস্ট মানে শিল্পী, আর ইমিটেশন মানে কি, অনুকরণ। কাউন্সিলর অ্যাডভাইস, একজন কাউন্সিলর যে থাকে, কাউন্সিলরের কাজ কি, অ্যাডভাইস, বিভিন্ন ধরনের উপদেশ দেওয়া। রেস্টুরেন্টের সাথে কিছুর সম্পর্ক, কাস্টমারের সম্পর্ক। তাহলে এখানে দেখেন একজন প্যাট্রন, যে প্যাট্রন থাকে পৃষ্ঠপোষক, তো তাকে কি করে, তাকে সমর্থন দেওয়া হয়। ঠিক একইভাবে একজন যে কাউন্সিলর, সে কাউন্সিলরের কাজটা কি, সে কাউন্সিলর হচ্ছে উপদেশ দেয়, অ্যাডভাইস, উপদেশ সরবরাহ করে। তাহলে দেখেন এটা যদি আমি আরও সহজ করে বলি, যে প্যাট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষক বা সাহায্যকারী। তো সাহায্যকারী, যেমন আমি বলি, মনে করেন যে একজন শিল্পী, সে একজন ধনী ব্যক্তি একজন গরিব শিল্পীকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলো বিভিন্ন ছবি আঁকতে। তো এই যে প্যাট্রন হচ্ছে সাহায্যকারী বা পৃষ্ঠপোষক। তো প্যাট্রনের কাজ কি, সবসময় সমর্থন দেয়া। ঠিক একইভাবে কাউন্সিলরের কাজ এই হবে, উপদেশ দেয়া। এটাই হচ্ছে কারেক্ট। চুজ দ্য পেয়ার অফ ওয়ার্ডস এক্সপ্রেসেস এ রিলেশনশিপ সিমিলার। এটাও একই। হার্ট, হিউম্যান, মানুষের কি থাকে, হৃদয় থাকে। তো মানুষের হচ্ছে হৃদয় থাকে, পরবর্তীর সাথে কোনটা মিল হবে? ব্রিক ইট দিয়ে কী করে, ওয়াল বানায়। আচ্ছা, চাইল্ড, হ্যান্ড, শিশু, হ্যান্ড মানে হাত। কিচেন, হাউস। আচ্ছা, তারপর হচ্ছে ইঞ্জিন, কার। দেখেন কিচেন, হাউজে কি থাকে, হাউজে শুধু কি কিচেন থাকে, মানে রান্নাঘর থাকে? নো, হাউজে আরও অনেক কিছু থাকে। হাউজে রুম থাকে, হাউজে টয়লেট থাকে, হাউজে কিচেন থাকে, হাউজে আরও ইত্যাদি ইত্যাদি থাকে। ঠিক চাইল্ডের কি শুধু হাত থাকে? নো, চাইল্ডের আরও অনেক কিছু থাকে। ব্রিক মানে হচ্ছে ইট, ইট এই যে ওয়াল দিয়ে কি ইট তৈরি করে, তো সেইটা এখানে। তো এখানে আমার মেইন জানতে চাচ্ছে যে মানুষের মধ্যে কি থাকে, হৃদয় থাকে। ঠিক একইভাবে এই যে কারের মধ্যে কি থাকে, কার মানে গাড়ি, গাড়ির মধ্যে হচ্ছে ইঞ্জিন থাকে। এই জন্য এটাই কারেক্ট। চুজ দ্য মিনিং অফ দ্য গিভেন এক্সপ্রেশন নো নিউজ ইজ গুড নিউজ। নো নিউজ ইজ গুড নিউজ মানে কি, কোনো সংবাদই কি নয়, নো নিউজ ইজ গুড নিউজ। তো দেখেন এখানে বলছে যে নো নিউজ, কোনো সংবাদ। এই নো নিউজ বলতে কোনো সংবাদ না থাকাটাই ইজ গুড নিউজ, হয় ভালো সংবাদ। তার মানে আপনার কাছে যদি কোনো সংবাদ না আসে, তাহলে ধরে নিতে হবে যে এটা সব ঠিকঠাক আছে, সব ভালো আছে। তো এটা একটা ফ্রেজ যে নো নিউজ ইজ গুড নিউজ, কোনো সংবাদ না থাকাটাই হচ্ছে সুসংবাদ বা ভালো সংবাদ। তো এখানে এটার সাথে কোনটা মিল আছে? ইট ইজ লাইকলি দ্যাট উই এক্সপেক্ট ব্যাড নিউজ। এটা আশা করা যে আমরা খারাপ সংবাদ আশা করি। নো, এটা হবে না। আচ্ছা, ইট ইজ লাইকলি টু হ্যাভ ব্যাড নিউজ, এটাও হবে না, খারাপ সংবাদ সম্ভবত থাকতে পারে। নো। ইট ইজ লাইকলি দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড, এটা মনে হয় যে খারাপ কিছুই ঘটেনি। হ্যাঁ, এটাই হবে। এটা মনে হয় যে খারাপ কিছুই ঘটেনি, তার মানে কি সব ঠিকঠাক আছে।
ইট ইজ আনলাইকলি দ্যাট, এটা আনলাইকলি দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড। এখানে দেখেন, এইখানে এই গ নম্বরটাই কারেক্ট, যে ইট ইজ লাইকলি দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন, এটা সম্ভবত যে খারাপ কিছুই ঘটেনি। তো এখানে এই যে ঘ নম্বরের বাংলাটাকে, যে ইট ইজ আনলাইকলি দ্যাট, এটা অসম্ভবত যে, এটা অসম্ভব যে নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন, খারাপ কিছুই ঘটেনি। হ্যাঁ, তো এটা আমার গ নম্বরই অ্যান্সার হবে। তাহলে ইট ইজ আনলাইকলি দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন, এটা অসম্ভবত যে খারাপ, এটা অসম্ভব যে খারাপ কোনো কিছুই ঘটেনি। তার অর্থ কি? তাহলে আমার এখানে গ নম্বরটাই সে অনুযায়ী আনসার হয়। ইট ইজ লাইকলি দ্যাট, এটা সম্ভবত যে নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন, খারাপ কিছুই ঘটেনি, তার মানে ভালো কিছু ঘটছে। এ বার্ড ইন হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ। হ্যাঁ, তো দেখেন এই যে এটার বাংলা অর্থটা কি আসে, যে এ বার্ড ইন হ্যান্ড, অর্থাৎ যে হাতে থাকা একটি পাখি, ইজ ওর্থ হয় মূল্যবান, টু ইন দ্য বুশ অর্থাৎ জঙ্গলে দুইটা পাখির চেয়ে। তার মানে কি বলছে, যে হাতে থাকা একটি পাখি জঙ্গলে দুইটা পাখির চেয়ে মূল্যবান। তার অর্থ এই শব্দ দ্বারা বোঝাতে চাচ্ছে যে নিশ্চিত জিনিস অনিশ্চিত জিনিসের চেয়ে ভালো। তো এটার অর্থ কি দেওয়া দেখি, টেক হোয়াট ইউ হ্যাভ গট রেডিলি অ্যাভেলেবল রাদার দ্যান এক্সপেক্টিং বেটার ইন দ্য ফিউচার। হ্যাঁ, টেক নাও হোয়াট ইউ হ্যাভ গট রেডিলি অ্যাভেলেবল, যেটা তুমি এখন বর্তমান বা উপস্থিতি তুমি যেটা পেয়েছো, তাৎক্ষণিক যেটা পেয়েছো সেটা নাও, রাদার দ্যান বরং এক্সপেক্টিং বেটার ইন দ্য ফিউচার, ভবিষ্যতে অনেক ভালো কিছু আশা করার চেয়ে হাতের কাছে যেটা পেয়েছো সেটাই নাও। ইয়েস, এটাই কারেক্ট। পরটা আছে কি, দ্য সিন ইজ বেটার দ্যান দ্য আনসিন, এগুলো একটাও দরকার নেই অর্থ করার। আচ্ছা, দি সেন্টেন্স হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড এক্সপ্রেসেস। দেখেন এই সেন্টেন্সের দ্বারা এটা কি বোঝাচ্ছে, সেইটা কোন লিটারি টার্মটা, সেটা কিন্তু আমার এখানে বোঝাতে হবে। তাহলে এটার বাংলা অর্থ দাঁড়ায় যে হু উড হ্যাভ থট, কে ভাবতো, শাইলক ওয়াজ সো আনকাইন্ড, কে ভাবতো যে শাইলক এত নির্দয়। তো এটা দ্বারা কি প্রকাশ করছে, প্রথমটা হচ্ছে হাইপারবোল। হাইপারবোল মানে কি অতিরঞ্জন, এখানে অতিরঞ্জন কিছুই হয়নি। অতিরঞ্জন বলতে আমি একটা এক্সাম্পল যদি দিই, যে আমি যদি বলি আই এম সো হাংরি দ্যাট আই ক্যান ইট এ হর্স, অর্থাৎ আমি এত ক্ষুধার্ত যে আমি একটি ঘোড়াও খেতে পারি, এই ধরনের সেন্টেন্স, এটা তাহলে হাইপারবোল, বাড়িয়ে বলা। ইন্টারোগেশন মানে কি, কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা, এটা জিজ্ঞেস করা হয়নি। কমান্ড মানে আদেশ, কোনো কিছু আদেশ করা হয়নি। তাহলে এখানে ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি বিস্ময়, এই সেন্টেন্সটা দ্বারা একটা ওয়ান্ডার প্রকাশ পেয়েছে। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন, টু রেইজ অনস ব্রোস, টু রেইজ অনস ব্রোস ইন্ডিকেট, অর্থাৎ রেইজ অনস ব্রো এই শব্দটার অর্থ কি, এটা আমরা আগেও পড়ছি, এটার অর্থ সারপ্রাইজ। টু রেইজ অনস ব্রোজ অর্থাৎ কোনো কেউ বিস্মিত হওয়া, এই বিস্মিত হওয়া অর্থে টু রেইজ অনস ব্রোজ এই শব্দটা ব্যবহার হয়। তাহলে এখানে সারপ্রাইজ শব্দটা হচ্ছে কারেক্ট। অ্যানোয়েন্স, ডিসঅ্যাপ্রুভাল, ইনডিফারেন্স, এগুলোর একটাও হবে না। এটা হচ্ছে কারেক্ট। আর এখানে বাকিগুলোর অর্থ যদি করি তাহলে কি হয়, অ্যানোয়েন্স মানে যেটা বিরক্তি, ডিসঅ্যাপ্রুভাল অনুমোদন না দেওয়া, ইনডিফারেন্স মানে উদাসীনতা। তাহলে টু রেইজ অনস ব্রোজ অর্থ বিস্মিত হওয়া, হতবাক হওয়া, এটা হচ্ছে সারপ্রাইজ। তাহলে আজ এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।